আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্নেহের ছাত্রবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমাদের বোটানির অধ্যায় 1-এর ক্রোমোজোম টপিক্সের উপর তৃতীয় লেকচার দিচ্ছি। এর আগে আমরা দ্বিতীয় লেকচারে ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটারই কিছু অংশ আজও আমাদের আলোচনায় আসবে। গত ক্লাসে যাদের কিছু প্রবলেম থেকে থাকে যদি, তাহলে সেটা আজকের লেকচারে হয়তো তোমাদের মেকআপ হয়ে যাবে। তো গত ক্লাসের শেষে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে ক্রোমোজোমের কাজ তোমরা পড়ে নেবে। আশা করি তোমরা পড়েছো সেটাই। আজকে আমরা 2-3টি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আছে কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন। সেই চ্যাপ্টারটি সম্পূর্ণ যদি আমরা পড়ে ফেলি, আগে আমরা 9-10-ও আমরা কোষ বিভাজন পড়েছি, সেখানকার বেসিক কিছু ইনফরমেশান প্লাস যেহেতু এটা হায়ার লেভেল মানে হায়ার লেভেল বলতে কলেজে আরেকটু বেশি এখানে আলোচনা আছে। তথাপি দ্বিতীয় চ্যাপ্টারের আগেই আমরা এখানে কোষ বিভাজন সংক্রান্ত কিছু বিষয় এই উত্তরটি পড়তে গেলে আমাদের আসবে, অর্থাৎ কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। তারপরও আমরা চেষ্টা করব যে আমাদের 9-10-এর যে ধারণা এবং ইন্টারমিডিয়েটের যে এক্সট্রা ধারণাটুকু আমরা এখানে দিব সেটা আত্মস্থ করার জন্য। তো আমরা জানি যে জীবদেহের বৃদ্ধি এবং জনন এই উভয় কাজের জন্য এই কোষ বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ বিভাজনের এই মুখ্য বস্তু বা উপাদানই হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে বাদ দিয়ে এই কোষ বিভাজন ব্যাখ্যা করাটা সম্ভব না। এই কোষ বিভাজনের শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্রোমোজোমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি ক্রোমোজোম তথা ডিএনএ সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াকে বলা হয় অনুলিপন বা প্রতিলিপন, অর্থাৎ একটি ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অনুলিপন বা রেপ্লিকেশন, বা এটাকে প্রতিলিপনও বলে। এই যে ক্রোমোজোমের যে ডিএনএর অনুলিপন হয়, এই অনুলিপন প্রক্রিয়ার মাধ্যমেই মূলত কোষ বিভাজন প্রক্রিয়াটা শুরু হয়। এবং কোষ বিভাজনের একটি কোষ থেকে আরেকটি কোষ বিভাজিত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারফেস, অর্থাৎ পরপর দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারফেস। এই সময় বিভাজনের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়। এই প্রস্তুতিমূলক কাজ থেকে শুরু করে বিভাজন পর্যায় থেকে শুরু করে বিভাজন প্রক্রিয়া এবং বিভাজনের সমাপ্তি, এই সম্পূর্ণ বিষয়টি কতগুলো সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর এই সংকেতগুলো প্রদান করে কারা? ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিন অথবা ডিএনএ। এরাই এই সংকেতগুলো প্রদানের মাধ্যমে ক্রোমোজোমের শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি কোষ বিভাজন 3 প্রকার, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস এবং অপরটি হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সাধারণত আদিকোষী জীবে ঘটে এবং সেক্ষেত্রে আদিকোষী জীবে যে প্রোক্রোমোজোম থাকে, এই প্রোক্রোমোজোমটি সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য ব্যাকটেরিয়াম কোষে যায় এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনটি সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আছে মাইটোসিস বিভাজন এবং মিওসিস বিভাজন। এটি সাধারণত উচ্চ শ্রেণীর জীবে ঘটে। মাইটোসিস প্রক্রিয়াটি উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে এবং মিওসিস প্রক্রিয়াটি উচ্চ শ্রেণীর জীবের জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময় ঘটে। তো মাইটোসিস বিভাজনের সময় কি হয় আমরা জানি, 9-10-এ পড়েছি যে এই সময় কি হয়,
এই সময় হচ্ছে যে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে কি হয়, একটি একটি ক্রোমোজোম হতে দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয় এবং অপত্য ক্রোমোজোম এর সৃষ্টি হওয়ার ফলে এই দুটি অপত্য ক্রোমোজোমই দুটি অপত্য কোষে গমন করে দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সুস্থিত অবস্থা রাখতে ভূমিকা রাখে। অর্থাৎ অর্থাৎ মাইটোসিস বিভাজনের ফলে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাহলে ক্রোমোজোম যদি এখানে বিভাজিত না হতো তাহলে মাইটোসিস বিভাজনের ফলে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হতো না। এই তাহলে আমরা দেখতেছি যে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আবার দেখি যদি মিওসিসের কথা চিন্তা করি, যে আমরা জানি মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, অর্ধেক যখন হয়ে যায়, এই অর্ধেক যদি না হতো তাহলে আমাদের জনন মাতৃকোষ থেকে জনন কোষ যখন তৈরি হতো তাহলে কিন্তু এই জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হতো না। অর্ধেক না হলে কি হতো, সাপোজ আমরা যদি মানুষের কথাই বলি, যে মানুষের কথা যদি বলি, মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, কিন্তু জনন কোষের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে জনন কোষে অর্থাৎ শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বলে সেই ক্রোমোজোম সংখ্যা হয় 23টি এবং মেয়েদের ডিম্বাণু তৈরির সময় ক্রোমোজোম সংখ্যা হয় 23টি। এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হলো, এটা কিন্তু ক্রোমোজোম মিওসিসের সময় ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হওয়ার কারণেই কি হয়, পরবর্তীতে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যখন জাইগোট তৈরি হয় সেই জাইগোটে কিন্তু ক্রোমোজোম সংখ্যা পুনরায় 46 হয়ে যায়। আর যদি অর্ধেক না হতো তাহলে কি হতো, আমাদের দেহকোষেও 46, জনন কোষেও 46 থাকতো। অর্থাৎ পুরুষের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা 46 থাকতো, মেয়েদের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা 46 থাকতো এবং এই 46 দুটি জনন কোষ মিলে যে জাইগোট তৈরি হতো সেই জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত 92। অর্থাৎ সেই জাইগোট থেকে যখন পরবর্তী বংশধর তৈরি হতো তখন সেই প্রথম বংশধরের জীবের ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত 92, যেখানে তাদের পিতা মাতার ক্রোমোজোম সংখ্যা ছিল 46। তাহলে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কি হয়ে যেত, প্রত্যেক জেনারেশনে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যেত। ফলে প্রজাতির মধ্যে কি দেখা যেত, বিশৃঙ্খলা দেখা যেত। এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় বলেই মিওসিস বিভাজনের মাধ্যমে বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে সহায়তা করে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখলাম ক্রোমোজোমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ ক্রোমোজোম যদি অর্ধেক না হতো তাহলে প্রজাতির মধ্যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, কারণ ক্রোমোজোমের মধ্যে ভিন্নতা দেখা যেত। তৃতীয় আরেকটি পয়েন্ট মিওসিসের কথাই আমরা বলবো, যে মিওসিসে ফলে কিসের সৃষ্টি হয়। মিওসিসের একটি প্রক্রিয়া আছে যেটাকে বলা হয় ক্রসিং ওভার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ফলে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের আদান প্রদান ঘটে। আমরা ক্রোমোজোমের গঠন যখন পড়িয়েছি তখন আমরা নন সিস্টার ক্রোমাটিড কি সেখানে আলোচনা করা হয়েছিল। তো এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের আদান প্রদানের ফলে জীবের মধ্যে বৈচিত্র্যের সৃষ্টি হয়। আর যদি এই জিনের আদান প্রদান না হতো তাহলে কিন্তু ক্রসিং ওভারও ঘটতো না তথা মিওসিস ঘটতো না। আর এই জিনটা থাকতেছে কোথায়, ক্রোমোজোমে। অর্থাৎ আমরা বলতে পারি যে মিওসিসের ফলে যে বৈচিত্র্যের সৃষ্টি হয় এক্ষেত্রেও আমাদের জিন তথা ক্রোমোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে এই যে আমরা মাইটোসিস মিওসিস বললাম, এই দুইটি প্রক্রিয়া মধ্যে কোন প্রক্রিয়াটি জীবের মধ্যে ঘটবে এটা নির্ভর করে ক্রোমোজোমের রেপ্লিকেশন বা অনুলিপনের উপর। যদি রেপ্লিকেশন হয়, ক্রোমোজোম তথা ডিএনএর যদি রেপ্লিকেশন হয় তাহলে মাইটোসিস বিভাজন ঘটবে। আর যদি অনুলিপন না হয়ে সেখানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সিনাপসিস হয়। সিনাপসিস কি, হোমোলোগাস ক্রোমোজোম কি, এগুলো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ব। তারপরেও একটু বলে দিই, হোমোলোগাস ক্রোমোজোম মানে একই আকৃতির ক্রোমোজোম, একই আকার আকৃতি এবং কাজ
গঠন এবং কাজ সম্পন্ন দুটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। অর্থাৎ পিতা থেকে একটি সম আকৃতির এবং মাতা থেকে একটি সম আকৃতির ক্রোমোজোম কি করে, জোড়া বাঁধে। এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এই যদি যদি ডিএনএর অনুলিপন না হয়ে ক্রোমোজোমের মধ্যে সিনাপসিস ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সিনাপসিস ঘটে, তখন মাইটোসিস বিভাজন না হয়ে মিওসিস বিভাজন হবে। তাহলে আমরা দেখলাম যে কখন মাইটোসিস হবে, কখন মিওসিস হবে। এছাড়া প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে বা আরএনএ সৃষ্টি অথবা কোষ বিভাজনের সময় যে মাকুযন্ত্র বা স্পিন্ডল তন্তু তৈরি হয়, অথবা কোষ বিভাজনের সময় কখনো কখনো জল বিয়োজন ঘটে। এছাড়া কখনো কখনো নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিওলাস এগুলার বিলুপ্তি ঘটে। তো এই জিনিসগুলো এই বিষয়গুলোর জন্য জিনই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিনের মাধ্যমেই এই বিষয়গুলো সম্পন্ন হয়। আর এই বিষয়গুলো যদি সম্পন্ন না হয় তাহলে কোষ বিভাজন সম্পন্ন হবে না। অর্থাৎ আমরা বলতে পারি জিন তো ক্রোমোজোমে অবস্থান করে, জিন তথা ক্রোমোজোমের মাধ্যমেই এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় এবং যা কোষ বিভাজন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। আবার আরও দু একটি পয়েন্ট আমরা সংক্ষেপে বলতে পারি যে ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে। এই সেন্ট্রোমিয়ার গত ক্লাসে আমরা পড়েছি, গত ক্লাসের আগের ক্লাসে সেন্ট্রোমিয়ারটা বিভাজন হয় বলেই কিন্তু দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। তাহলে যদি সেন্ট্রোমিয়ার বিভাজন না হতো তাহলে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হতো না, তথা কোষ বিভাজন হতো না। এছাড়া ক্রোমোজোমের মধ্যে যে আরএনএ থাকে, আমরা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আরএনএ উভয় থাকে। তো এই আরএনএ কি করে, প্রোটিন সিনথেসিস করে, যা কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। এবং সর্বশেষে আমরা আরেকটি পয়েন্ট বলতে পারি যে আমরা জানি কোনো ক্রোমোজোমের মধ্যে স্যাট ক্রোমোজোম থাকে। এই স্যাট ক্রোমোজোম কি করে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস থাকে এই নিউক্লিওলাস পুনর্গঠনে সহায়তা করে, এবং এই নিউক্লিওলাস পুনর্গঠনে সহায়তা করে এরা কোষ বিভাজনটাকে সার্থক করতে ভূমিকা রাখে। তো এই হচ্ছে আমাদের কোষ বিভাজনে ক্রোমোজোমের গুরুত্ব। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এটি উচ্চতর দক্ষতার মধ্যে এই প্রশ্নটি আসতে পারে। গতে হয়তো ক্রোমোজোমের ভৌত গঠন বা রাসায়নিক গঠন দিল, বা সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ দিল। আর ঘতে উচ্চতর দক্ষতায় এই প্রশ্নটি দিল যে কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। তো এই হচ্ছে আমাদের একটি টপিকস। এরপরে আমরা চলে যাচ্ছি নতুন আরেকটি টপিকসে আজকে, সেটি হচ্ছে বংশগতি বা হেরিডিটি কি। বংশগতি বা হেরিডিটি হচ্ছে, অনেক সময় আমরা বলি যে মেয়েটি তার মায়ের মতো হাসি পেয়েছে, অথবা ছেলেটি তার বাবার মতো লম্বা হয়েছে, হ্যাঁ, বা বটগাছের বীজ থেকে বটগাছই হয়, আম গাছের বীজ থেকে আম গাছই হয়। হ্যাঁ, তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে এই কারণেই যে এগুলা প্রত্যেকটা পরবর্তী বংশধর তার গঠনগত বৈশিষ্ট্য বা আচরণগত বৈশিষ্ট্য এটা সাধারণত তাদের পূর্ববর্তী বংশধর অর্থাৎ পিতা মাতা থেকে পেয়ে থাকে। এই পিতা মাতা থেকে বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় হেরিডিটি বা বংশগতি, এবং যার মাধ্যমে যায় তাকে বলা হয় হেরিডেটেরিয়াল ম্যাটেরিয়াল বা বংশগতীয় বস্তু। সাধারণত ক্রোমোজোম এবং ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ এবং ডিএনএর মধ্যে অবস্থিত জিন, এই তিনটি উপাদানের মাধ্যমে এই বংশগতীয় বস্তুগুলা স্থানান্তরিত হয়। অর্থাৎ ক্রোমোজোম, ডিএনএ এবং জিন এগুলাকেই বলা হয় বংশগতীয় বস্তু বা হেরিডেটেরিয়াল ম্যাটেরিয়াল। এবং এই বায়োলজির যে শাখায় এই বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এবং বিজ্ঞানী মেন্ডেলকে এই বংশগতিবিদ্যার জনক বলা হয়। তো আমরা এখন এই বংশগতি হেরিডেটেরিয়াল ম্যাটেরিয়ালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড, যেহেতু আমরা ডিএনএর কথা বললাম, তো আমরা তো জানি যে ডিএনএ এবং আরএনএ দুটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউক্লিক অ্যাসিড।
এবং গত ক্লাসে কিন্তু আমরা এই নিউক্লিক অ্যাসিডের ক্রোমোজোমের গঠন যখন পড়িয়েছিলাম, 4টি বিষয় ছিল। একটি ছিল নিউক্লিক অ্যাসিড, একটি ছিল প্রোটিন, একটি ছিল ধাতু, বিভিন্ন প্রকার ধাতু, এবং কিছু ছিল এনজাইম। এই 4টি উপাদান দ্বারা নিউক্লিক অ্যাসিড গঠিত, এই 4টি উপাদান দ্বারা ক্রোমোজোম গঠিত। তো আমরা সেখানে কিন্তু সেই ক্লাসে কিন্তু আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তবে সেখানে আমরা ডিএনএ বা আরএনএর মধ্যে যে পেন্টো শর্করা ছিল, বা নাইট্রোজেন বেজের মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন ছিল, এগুলোর স্ট্রাকচার আমরা পড়াইনি সেদিন। আজকে আমরা সেই স্ট্রাকচারগুলো সহ দেখব। পাশাপাশি যদি কারো গত লেকচারে কোনো বিষয়টা বুঝতে কিছুটা হলেও সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো আশা করি আজকে দূর হয়ে যাবে। তো নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে এক ধরনের জৈব অ্যাসিড, অর্থাৎ জীবে প্রাপ্ত এক ধরনের অ্যাসিড যা উচ্চ আণবিক ওজন সম্পন্ন। এটি সাধারণত, আমরা যদি একটু বোর্ডের দিকে যাই, একটু খেয়াল করো, আমরা যদি একটু বোর্ডের দিকে কাছাকাছি চলে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু দেখাচ্ছি বোর্ডের দিকে নিয়ে। আমি যদি স্ক্রিনে নাও থাকি সমস্যা নেই, তোমরা একটু বোর্ডটা খেয়াল করবে। দেখো এখানে স্ট্রাকচারটা দেখাচ্ছি। নিউক্লিক অ্যাসিডটা মূলত কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিডটা মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস, এই 3টি উপাদান দ্বারা, এই কয়টি উপাদান দ্বারা এই নিউক্লিক অ্যাসিডটা গঠিত। এবং এই ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণই বেশি থাকবে। নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে 15% এবং ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%। এবং এরা কি করে? এই নিউক্লিক অ্যাসিডটা কি করে? বায়োলজিক্যাল ইনফরমেশনগুলো বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ এই জন্য নিউক্লিক অ্যাসিডকে বলা হয় ক্যারিয়ার অফ বায়োলজিক্যাল ইনফরমেশন। ক্যারিয়ার মানে কি? বাহক। কিসের বাহক? বায়োলজিক্যাল ইনফরমেশন, অর্থাৎ বায়োলজিক্যাল যে তথ্যগুলো আছে, যেই তথ্যগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, সেই তথ্যগুলোর বাহক হিসেবে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এদেরকে মাস্টার মলিকুলও বলা হয়। এই নিউক্লিক অ্যাসিডটা সাধারণত, আমরা গত ক্লাসেই বলেছি, নিউক্লিক অ্যাসিডটা ক্রোমোজোমের একটা প্রধান রাসায়নিক উপাদান। তাহলে ক্রোমোজোমের মধ্যে তো নিউক্লিক অ্যাসিড থাকবেই। এছাড়া কোথায় কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিডের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, রাইবোজোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, এবং আদিকোষী জীবে সাইটোপ্লাজমের মধ্যেও নিউক্লিক অ্যাসিড থাকে। কারণ আদিকোষী জীবে সুগঠিত নিউক্লিয়াস নাই, সেক্ষেত্রে ক্রোমোজোম বা আদি ক্রোমোজোমটা এই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। তো এই হচ্ছে আমাদের কোথায় থাকে, অবস্থান করে নিউক্লিক অ্যাসিডটা, সেটা আমরা জানলাম। এবার আমরা দেখব নিউক্লিক অ্যাসিডের আবিষ্কারের ক্ষেত্রে আমরা 3টা সাল এবং 4-5 জন বিজ্ঞানীর নাম আমরা জানবো। তো প্রথম আবিষ্কার করেন নিউক্লিক অ্যাসিড হচ্ছে বিজ্ঞানী মিশার, MIESCHER। মিশার উনি কি করেন? আমাদের যে অনেক সময় ফোড়া হয়, ফোড়ার মধ্যে যে পুঁজ থাকে বিষাক্ত পদার্থটা, সেই পুঁজের যে মধ্যে যে শ্বেত রক্তকণিকা থাকে, অর্থাৎ WBC, হোয়াইট ব্লাড সেল, এই হোয়াইট ব্লাড সেলের নিউক্লিয়াস থেকে এই নিউক্লিক অ্যাসিডটা বিজ্ঞানী মিশার আবিষ্কার করেন। এবং উনি একে নাম দিয়েছিলেন, বিজ্ঞানী মিশার এই নিউক্লিক অ্যাসিডকে নাম দিয়েছিলেন নিউক্লিন। পরবর্তীতে তার 20 বছর পর বিজ্ঞানী অল্টম্যান এই প্রথম নিউক্লিক অ্যাসিড নামটা প্রদান করেন। এবং নিউক্লিক অ্যাসিড যে 3টি উপাদান দ্বারা গঠিত, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড এই 3টা উপাদান দ্বারা যে নিউক্লিক অ্যাসিড গঠিত, এইটা বর্ণনা করেন বিজ্ঞানী কোশেল। এবং এই 1894 সালে তিনি এই নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক প্রকৃতি প্রদান করেন, এবং এই জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। পরবর্তীতে ওই একই সমসাময়িক সময়ে বিজ্ঞানী অ্যাসকোলি, বিজ্ঞানী লিভাইন এবং বিজ্ঞানী জোন্স, এই 3 জন বিজ্ঞানী বলেন যে নিউক্লিক অ্যাসিডটা 2 প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং অপরটি হচ্ছে আরএনএ। তো এই হচ্ছে আমরা যেটা জানলাম, যে আমরা কি জানলাম?
আমরা জানলাম নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার সম্পর্কে আমরা জানলাম। নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের যে রাসায়নিক গঠনটি আছে, এই রাসায়নিক গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো একটু আমরা গত ক্লাসের লেকচারের সাথে এখন থেকে যে টপিকসগুলো আছে গত দিনেও আমরা আলোচনা করেছি, তারপর আজকে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড। আমরা যদি একটু বোর্ডে খেয়াল করি, নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে নিউক্লিক অ্যাসিড গঠিত, এইভাবেও বলা যায়। নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড, বা অনেকগুলো নিউক্লিওটাইড মিলে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। তাহলে নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড মূলত এই তিনটি উপাদানের সমষ্টি। একটি হচ্ছে পেন্টোজ শর্করা, একটি হচ্ছে নাইট্রোজেন বেস, এবং আরেকটি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ইনঅর্গানিক ফসফেট। তাহলে পেন্টোজ শর্করা সম্পর্কে আসার আগে এই তিনটি উপাদানকে একত্রে বলতেছে নিউক্লিওটাইড। তাহলে এটা তিনটা উপাদান কিভাবে আগে গঠিত হয়, যুক্ত হয়? প্রথমে যুক্ত হয় পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস অর্থাৎ নাইট্রোজেন গঠিত ক্ষার, এই দুইটা মিলে গঠন করে হচ্ছে নিউক্লিওসাইড। পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস এই দুইটা মিলে গঠন করে হচ্ছে নিউক্লিওসাইড। এবং নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন গঠন করে নিউক্লিওটাইড। হ্যাঁ, তার মানে এই তিনটি উপাদানই কিন্তু দাঁড়াচ্ছে পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। এই তিনটা যুক্ত হয়ে গঠন করতেছে নিউক্লিওটাইড। তবে এটি দুটি ধাপে হয়। প্রথমে নিউক্লিওসাইড গঠিত হয় এবং নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে নিউক্লিওটাইড। তাহলে তো একটা নিউক্লিওটাইড তৈরি হলো। কিন্তু নিউক্লিক অ্যাসিড তো নিউক্লিওটাইডের পলিমার, মানে অনেকগুলো নিউক্লিওটাইড লাগবে। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড এভাবে তৈরি হবে এবং একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে একটা বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে, যার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী। আবার যুক্ত হয়ে তাহলে গঠন করবে ডাইনিউক্লিওটাইড। আবার ডাইনিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে ফসফেট ডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে ট্রাইনিউক্লিওটাইড তৈরি করবে। এভাবে অসংখ্য নিউক্লিওটাইড পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করে পলিনিউক্লিওটাইড তথা নিউক্লিক অ্যাসিড, এগুলো তৈরি করে। ঠিক আছে, তো এখন আমরা পেন্টোজ সুগার সম্পর্কে একটু বিস্তারিত দেখব। আমরা গত ক্লাসে কিন্তু এই স্ট্রাকচারগুলো আমরা পড়িনি, আজকে আমরা স্ট্রাকচারগুলো একটু দেখব। আমরা জানি 5 কার্বন বিশিষ্ট শর্করাকে বলা হয় পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার। আমরা C6H12O6 এই সম্পর্কে ধারণা আছে। গাছ যে নিজের খাদ্য নিচে তৈরি করে সেটাকে বলা হয় গ্লুকোজ, যার সংকেত হচ্ছে C6H12O6। আমরা অধ্যায় 3-এর মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা সম্পর্কে বিস্তারিত জানব। সেখানে আমরা দেখব যে গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে বা শর্করাকে 3 ভাগে ভাগ করেছে। তার মধ্যে একটি ভাগ হচ্ছে মনোস্যাকারাইড। সেই মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হয় 1:2:1। ঠিক আছে, কিন্তু তাহলে সেটা যদি 6 কার্বন হয় তাহলে 6 দিয়ে গুণ করো, C6H12O6। তাহলে সেটা কিন্তু মিলে গেল। হ্যাঁ, মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। তাহলে যদি সেই শর্করাটা যদি 5 কার্বন বিশিষ্ট হয়, তাহলে কি হবে? C5 গুণ করো, C5H10O5। তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে
5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা থাকবে, সেখানে সেখানে কি থাকবে, সেখানে মূলত এই কার্বন থাকবে 5টি, হাইড্রোজেন থাকবে 10টি এবং অক্সিজেন থাকবে 5টি। এখন আমরা দেখতেছি যে পেন্টোজ শর্করাটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে রাইবোজ যেটা আরএনএ নামক নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়, আর এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ যেটা ডিএনএর মধ্যে পাওয়া যায়। এখন আরএনএ এবং ডিএনএর মধ্যে পেন্টোজ শর্করার মধ্যে যেমন নামে পার্থক্য আছে, তেমনি এদের গঠনেও পার্থক্য আছে। দেখো আমরা যেটা বললাম যে C5H10O5, এইটা মূলত এই যে C5H10O5 এটা হচ্ছে রাইবোজ শর্করার আণবিক সংকেত। হ্যাঁ, এই যে এখানে আমরা যে জয়েন্টগুলো আছে, এখানে একটা কার্বন হবে, এখানে একটা কার্বন হবে, এখানে একটা কার্বন হবে, তাহলে 1 2 3 4 আর এই যে এখানে 5 নাম্বার কার্বন, তাহলে 5টা কার্বন আছে। হাইড্রোজেন গুলো যদি আমরা গণনা করি তাহলে 10টা পাবো, এবং অক্সিজেন দেখো 1টা 2টো 3টা 4টা এবং 5টা, এই 5টি অক্সিজেন আছে। অর্থাৎ আমরা গণনা করে দেখলাম যে আণবিক সংকেত ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাইবোজ। আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে কি হয়, দেখো এদের আণবিক সংকেত হুবহু রাইবোজের মতোই, কিন্তু একটি অক্সিজেন কম আছে, অর্থাৎ O4, C5H10O4। অর্থাৎ এখানে দেখো 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বনে এখানে ছিল OH মূলক, কিন্তু এখানে আছে শুধু হাইড্রোজেন, এখানে ও নাই, অর্থাৎ এখানে 2 নাম্বার কার্বনে একটি অক্সিজেন কম আছে, এবং এই অক্সিজেন কম থাকার কারণে এই আণবিক সংকেত হয়েছে O4। তাহলে এইটাই কিন্তু মূলত রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে গঠনগত পার্থক্য। এছাড়া দুটি হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ পেন্টোজ শর্করা। এরপর আমরা চলে যাচ্ছি নাইট্রোজেন বেজের মধ্যে। নাইট্রোজেন বেজ মানে নাইট্রোজেন গঠিত ক্ষার, যেখানে কি থাকবে, নাইট্রোজেন অবশ্যই থাকবে, যেহেতু নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন অবশ্যই থাকবে। এছাড়া কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে। এইগুলোর সমন্বয়ে এই নাইট্রোজেন বেসটা গঠিত। আর ফসফরিক অ্যাসিডও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান নিউক্লিক অ্যাসিডের, যার আণবিক সংকেত হচ্ছে H3PO4। তো আমরা এই নাইট্রোজেন বেজের বর্ণনা দিয়ে আজকের লেকচার শেষ করব। নাইট্রোজেন বেজ গত ক্লাসে আমরা পড়েছিলাম, আজকেও আবার একটু মিলিয়ে নাও স্ট্রাকচার সহ। আমরা জানি নাইট্রোজেন বেজ দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর এটা হচ্ছে পাইরিমিডিন। হ্যাঁ, কিসের উপর ভিত্তি করে ভাগ করেছে এটা হচ্ছে গঠনের উপর। দেখো আমরা যদি আরেকটু নিচে করে দিই, এটাকে একটু আমরা একটু বোর্ডে ফোকাস করে নিই, তাহলে সুবিধা হবে। এবার মোটামুটি দেখা যাচ্ছে, একটু খেয়াল করো, আমরা একটু কাছে নিয়ে যাই তাহলে সুবিধা হবে। এইবার দেখো, এবার খেয়াল করো, আমরা যে বললাম যে পিউরিনটা হচ্ছে পিউরিনের গঠন যদি আমরা খেয়াল করি, পাশে দেখো একটা রিং আরেকটা রিং, দুই রিং বিশিষ্ট গঠন, নিচেরটাতেও দেখো 2 রিং বিশিষ্ট গঠন। অর্থাৎ পিউরিন যে নাইট্রোজেন বেসটা পিউরিন, দুই প্রকার নাইট্রোজেন বেস তো দুই প্রকার, একটা পিউরিন একটা পাইরিমিডিন। তার মধ্যে পিউরিন নাইট্রোজেন বেসের 2 রিং বিশিষ্ট গঠন থাকবে, এবং এই পিউরিনটা ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। আমরা জানি এই পিউরিনের আণবিক সংকেত হচ্ছে C5H4N4, আর পাইরিমিডিনের ক্ষেত্রে হচ্ছে 2 রিংয়ের জায়গায় 1 রিং পাওয়া যাবে, দেখো এই যে প্রত্যেকটার গঠনে একটা করে বেনজিন বলয় বা রিং আছে, পিউরিনের মতো 2টা রিং এখানে নাই, এবং এর আণবিক সংকেত হচ্ছে C4H4N2। আগেটা ছিল C5H4N4 আর এটা হচ্ছে C4H4N2। এবং পিউরিন ছিল 2 প্রকার, পাইরিমিডিন হচ্ছে 3 প্রকার, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তো পিউরিনের মধ্যে দেখো অ্যাডিনিনকে, এটা হচ্ছে অ্যাডিনিনের গঠন, স্ট্রাকচারগুলো তোমরা দেখে নিবা, এটা সাধারণত নৈবৃত্তিকে আসতে পারে বা বিভিন্ন ভর্তি পরীক্ষা আসতে পারে। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের গঠন অবশ্যই তোমরা খুব ভালো করে বাসায় স্টাডি করবে, প্র্যাকটিস করবে,
কারণ এটা প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় উভয় ক্ষেত্রে কাজে লাগবে। আর এখানে পিউরিন এবং পাইরিমিডিনের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো দিয়ে নৈবৃত্তিক আসতে পারে বা ভবিষ্যতে ভর্তি পরীক্ষায় এই যে কোনো একটি তুলে দিয়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, পিউরিন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডিনিন যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে অ্যাডিনিনের স্ট্রাকচার, এবং অপরটি হচ্ছে গুয়ানিন যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটি হচ্ছে গুয়ানিনের স্ট্রাকচারগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর পাইরিমিডিন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সাইটোসিন, এই সাইটোসিনটা কে সি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই পাইরিমিডিনটা ডিএনএতেও থাকে আরএনএতেও থাকে, এটা হচ্ছে তার স্ট্রাকচার। কিন্তু অপর যে দুটি পাইরিমিডিন আছে তার একটি হচ্ছে থাইমিন যাকে টি দ্বারা প্রকাশ করা হয়, এটি কেবলমাত্র ডিএনএতে পাওয়া যায় কিন্তু আরএনএতে পাওয়া যায় না, এবং অপরটি হচ্ছে ইউরাসিল যাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যা শুধুমাত্র আরএনএতে পাওয়া যায় কিন্তু ডিএনএতে পাওয়া যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন বেসের যে পিউরিন এবং পাইরিমিডিন আছে এই সংক্রান্ত ইনফরমেশান। তো আশা করি যে তোমাদের যে গত ক্লাসে যদি কোনো ঘাটতি থেকে থাকে এই স্ট্রাকচারগুলো দেখার মাধ্যমে তোমাদের সেটি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের এই নিউক্লিক অ্যাসিডের যে গঠন আমরা পড়লাম, এইটার ধারাবাহিকতা, এই পড়ার ধারাবাহিকতা কিন্তু আমাদের ডিএনএর গঠন, এরপরে আমরা পরের টপিকসগুলোতে আমরা পর্যায়ক্রমে ডিএনএ এবং আরএনএ এইগুলো বিষয়েও আলোচনা করব। ডিএনএ এবং আরএনএর গঠন আমরা এখানে এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী লেকচারগুলোতে। সুতরাং এই নিউক্লিক অ্যাসিডের গঠনটা তোমরা খুব ভালো করে পড়ে নিবে, বাসায় বই দেখে স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবে, এবং এইগুলো কিন্তু বেসিক ক্লাস, এই বেসিক ক্লাসগুলোই কিন্তু তোমাদের পরবর্তীতে আরও হায়ার যে টপিকসগুলো আছে সেগুলোকে সহজভাবে বুঝতে সাহায্য করবে। তো আশা করি তোমাদের আজকের লেকচারটি ভালো লেগেছে। তোমরা বাসায় খুব ভালো করে আজকের লেকচারগুলো ভালো করে মনোযোগ সহকারে বাসায় অধ্যয়ন করবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা নিজেদেরকে তৈরি করো, সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি বা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।